আসসালামু আলাইকুম। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম। ইলিয়াস হোসাইনের এক রিপোর্টে তুলপাড় দেশের রাজনীতি বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খুবই দুঃখ ও অবাক লাগে যখন দেখি আজগবি ভিত্তিহীন অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে। একটা ভিডিওতে দাবি করা হয়েছে আগস্টের ৩ থেকে ৪ তারিখ রাতে আমি নাকি সেনানিবাসে ছিলাম, সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। আসিফ নজরুল বলেন, ৩ আগস্ট রাতে মাহবুব মোর্শেদ সহ অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাত ৯টা পর্যন্ত সেখানেই ছিলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিংয়ে ট্রিপল-ই বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছি। আশঙ্কা ছিল আমাকে মেরে ফেলবে, না হলে গ্রেপ্তার করবে। আর ৪ আগস্ট সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে আমি অংশ নিয়েছি, যার অডিও আপনারা অনেকেই শুনেছেন, যেখানে আমি বলেছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, কারণ সবাই আমাদেরকে বলছে পালিয়ে যেতে। তারপর সেদিন রাতেও ঢাবি শিক্ষক মোস্তফা মামুনের বাসায় ছিলাম। সবকিছুর একটা সীমা আছে। উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা একজন আরেকজনের কাজের সমালোচনা করব, কিন্তু মিথ্যা কথা কেন বলবো? মানুষজন আমাকে বলে, আপনি ক্লিয়ার করেন, অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন। আমি বলি, আমি কি ক্লিয়ার করব? সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করে। আজগুবি গল্পের তো একটা সীমা থাকা দরকার। অবশ্য এমনটি শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই কম বেশি হচ্ছে। এদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইনের সেই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কেউ আসিফ নজরুলের পক্ষে বলছে, কেউ বা আবার বিপক্ষে মত দিচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বণিক বার্তার সংবাদকর্মী আরফিন শরীয়ত লিখেছেন, ৫ই আগস্ট রাত ৯টায় একটা জিপ গাড়ি থেকে তেজগাঁও এলাকায় এসে নামলেন অধ্যাপক আসিফ নজরুল। নেমেই হন্তদন্ত হয়ে খুঁজতে থাকলেন মাহফুজ, নাহিদ আর আসিফকে। তারা কোথায় বারবার জানতে চাইলেন। সাথে সাথে স্যার অভিযোগ করলেন, আমি কল দিচ্ছি, তাদের কারো ফোন বন্ধ, কেউ কল রিসিভ করছে না। তারপর স্যারকে শান্ত হতে বলা হলো, চেয়ারও এনে দেয়া হলো বসার জন্য, কিন্তু স্যার বসবেন না, তারা আছে। এখনই সমন্বয়কদের সাথে কথা বলতে হবে, তাদের নিয়ে জরুরি বঙ্গভবন যেতে হবে। অনেক চেষ্টা তদবির করেও ৩ জনকে বঙ্গভবন নিয়ে যেতে পারেননি। পরে জানি তাৎক্ষণিক সমন্বয়ক বানিয়ে কাদের নিয়ে গিয়েছিলেন সেখানে। সাস্ট ইনসাইডার্স পেজ থেকে লেখা হয়েছে, বর্তমানে বাংলাদেশে কাকে বিশ্বাস করব, ইলিয়াস পিনাকি নাকি আসিফ নজরুল আর উপদেষ্টা মণ্ডলীদের? বর্তমানে বাংলাদেশে ইসকন ইস্যু চলমানের মধ্যে পিনাকি আর ইলিয়াসের গোয়েন্দা তথ্য। ইসকন ইস্যু ফেলে মানুষ আসিফ নজরুলের পেছনে লাগবে এরকম কিছু নয় তো। সব থেকে বড় কথা, এমন একটা সময় এসে এসব তথ্য দিচ্ছে যা আগেই দেওয়া উচিত ছিল। কাকে রেখে কাকে বিশ্বাস করব, এটাই এখন বড় দায় হয়ে দাঁড়াচ্ছে। ইলোরা জামান লিখেছেন, ইলিয়াস হোসাইনের তথ্য সঠিক নয় মনে করি। আসিফ নজরুল লীগের দালাল, ভারতপ্রেমী আরো কি ওগুলো সঠিক নয় মনে করি। আসিফ নজরুলকে দেশপ্রেমিকই মনে হয়, সাহসীও। আসিফ নজরুল দেশের মধ্যে থেকে গণমাধ্যমে বলতেন, লিখতেন, সেটি মানুষের মনে সাহস জোগাত। জুলাইতে সরাসরি ছাত্রদের সাথে ছিলেন পথে, গণমাধ্যমে। ছাত্ররা সাহস পেয়েছে শিক্ষক পাশে পেয়ে। আসিফ নজরুল যতটা ভোকাল ছিলেন, ততটা এই গোত্রের খুব কম মানুষই ছিলেন। ইলিয়াসের অনেক কিছু ঘোর অপছন্দ করি, কিন্তু সাংবাদিকতা নিয়ে জাজ করতে পারি না, কারণ বাংলাদেশের প্রায় সব সাংবাদিকই মিথ্যুক এবং অনৈতিক। প্রথম আলো, ডেইলি স্টার আরো বেশি, কিন্তু ইলিয়াসের সাহসের তারিফ করি। সমাজে সাহসী মানুষও প্রয়োজন, তবে ইলিয়াস হোসেন পরিণতি বোঝেন না। এরপর কি হবে, ট্রেন কোথায় থামবে, এগুলো বোঝেন না। লং টার্ম প্ল্যান এবং কনক্লুশনে যেতে পারেন না। বাংলাদেশের বেশিরভাগ অ্যাক্টিভিস্ট এখন এরকম। চিটাগং ইউনিভার্সিটি নিউজ পেজ থেকে লেখা হয়েছে, ৫ই আগস্ট যখন সেনানিবাসে রাজনৈতিক নেতাদের ডাকে, তখন আসিফ নজরুল স্যার ২ জন ছাত্রকে কথিত সমন্বয়ক পরিচয় দিয়ে নিয়ে যায়, যাদের পরিচয় আজও পাওয়া যায়নি। সেদিন থেকেই ওনাকে আমি সন্দেহ করি। ওনার ২৬ লাখ ভারতীয় চাকরিজীবীর লিস্ট পাওয়া যায়নি। এই ২ জন ভুয়া সমন্বয়কের পরিচয় পাওয়া যায়নি। যদি ২৬ লাখ ভারতীয় চাকরিজীবীদের তালিকা উনার কাছে থেকেই থাকে, তাহলে কেন ক্ষমতার পর নিশ্চুপ এই ব্যাপারে তিনি? তাদের এই ক্ষমতা গণমানুষের আন্দোলনের ফল। তাই আসিফ নজরুল স্যারের প্রয়োজন জনগণের কাছে সবই পরিষ্কার করা।